সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি মূলত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় সেটার বই দাগানোর ক্লাস নিব। তো এর আগেও কিন্তু আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে বেশ কিছু বই দাগানোর ক্লাস নিয়ে দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই আলো চ্যাপ্টারটার বই দেখানোর ক্লাস নিব, রাইট? তো আমি তোমাদেরকে কিন্তু চ্যাপ্টারটা পড়াবো বিষয়টা এমন না, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে মানে টেক্সট বইয়ে কি কি কন্টেন্ট আছে, কোনগুলো বোঝা দরকার বা কি ধরনের টপিক আসতে পারে পরীক্ষাতে, আমি সেই কথাগুলো তোমাদেরকে একটু বুঝাই দিব। এখানে দেখো, প্রথম যে বিষয়টা দিয়েছে আলো। আসলে বাস্তবতা কি, তোমাদের এই চ্যাপ্টারটা আলো লেখা থাকলেও মূলত এই চ্যাপ্টারের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন নামে একটা শব্দ তোমরা জানবে আস্তে ধীরে, ঠিক তেমনি প্রতিফলনের মতো আর একটা শব্দ হচ্ছে প্রতিসরণ। কেমন? তো প্রতিফলন কি জিনিস আর প্রতিসরণ কি জিনিস, এটা আমি একটু হালকা করে বলে দিই। প্রতিফলনটা হচ্ছে, ধরো এই আমি বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা আয়না আছে, ওকে? তো আমি আছি বায়ু মাধ্যমে। তো আমার কাছ থেকে আলো গিয়ে যদি আয়নাতে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠে বাড়ি খেয়ে পুনরায় আমার কাছে, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো গেছে অর্থাৎ বায়ু মাধ্যম থেকে গিয়েছে, বাড়ি খেয়ে যদি আবার বাড়ি খেয়ে মানে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার যদি আমার কাছে অর্থাৎ যে মাধ্যম থেকে গিয়েছে সেই মাধ্যমেই যদি ফিরে আসে, তখন আমি সেটাকে বলবো প্রতিফলন। আর প্রতিসরণ কখন ঘটে? প্রতিসরণটা হয়, মনে করো আলো তোমার বায়ু মাধ্যম থেকে পানির মধ্যে প্রবেশ করছে, রাইট? পানির মধ্যে প্রবেশ করছে। যখন এমনটা ঘটে, অর্থাৎ এক স্বচ্ছ মাধ্যম থেকে আলো যখন আরেকটা স্বচ্ছ মাধ্যমে যায়, তখন আলো যে পথে যাচ্ছে সেই পথ থেকে সামান্য বেঁকে যায়। এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়াটার নামই হচ্ছে কি আলোর প্রতিসরণ। মাইন্ড ইট। প্রতিফলনটা হচ্ছে এক মাধ্যম থেকে যাবে, দ্বিতীয় মাধ্যমে যাবে, সেখান থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, প্রথম মাধ্যম থেকে গিয়ে প্রথম মাধ্যমে ফিরে আসবে, তখন সেটাকে বলবো প্রতিফলন। ভালো করে বুঝো, প্রথম মাধ্যম থেকে যাবে কোথায়? দ্বিতীয় মাধ্যমে, গিয়ে যদি প্রথম মাধ্যমেই ফিরে আসে, প্রথম মাধ্যম থেকে যাবে দ্বিতীয় মাধ্যমে এবং সেখান থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, তখন সেটার নাম হবে প্রতিফলন। আর প্রতিসরণ হচ্ছে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবে, গিয়ে গিয়ে সামান্য বেঁকে যাবে, সামান্য বেঁকে যাবে। যদি বেঁকে যায়, আমি শিখাবো কিভাবে বাঁকবে, কেমন কি হবে। যদি বেঁকে যায়, তখন সেটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। আশা করছি ধরতে পেরেছো। আর এই সংক্রান্ত সংজ্ঞা বা কাকে বলে যা আছে সেগুলো আমরা বই থেকে পড়ে নিতে পারবো। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এই যে এখানে দিছে আলোর প্রতিসরণ, এই যে খেয়াল করে দেখো, এখানে প্রতিসরণের কিছু খুঁটিনাটি ইনফরমেশন দেয়া আছে। তো তোমরা একটু বই দাগাও, বইটা এখান থেকে দাগাইতে পারো। যে এই যে দেখো, এক স্বচ্ছ মাধ্যম পানি থেকে অন্য স্বচ্ছ মাধ্যম বায়ুতে এসে তোমাদের চোখে পড়েছে, মানে আলো একটা স্বচ্ছ মাধ্যম পানি থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যম বায়ুতে এসে আমাদের চোখে পড়েছে। তো দুটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখার মতো চলে, তাহলে ওই যে পেন্সিলটা দেখছিলা, সেই পেন্সিলটাকে সোজা দেখাবে। আসলে সোজা দেখা যায় না, একটু ভেঙে গেছে বলে মনে হয়। তো আলো যে এই যে সোজা না গিয়ে সামান্য বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটা, ভাইয়া দেখো, আলোক রশ্মি, আর একটু আগে থেকে বলি, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। লাইনটা ভালো করে খেয়াল করো, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকেই আমরা বলি কি আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে? পরীক্ষা আসলে কি লিখবা? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আমরা বলে থাকি কি আলোর প্রতিসরণ। আসলে তোমাদেরকে এই বিষয়টা আমি একটু বুঝাই দেই। মনে করো, সরি, মিশাই দিই, থামো। মনে করো যে একটু বুঝাই দিই, হ্যাঁ। ধরো এই যে একটা দাগ দিলাম, এই যে আমি এখানে দাগ দিছি না ভাইয়া, এইটাকে বলে হচ্ছে
বিভেদ তল, এটাকে বলে বিভেদ তল। এই বিভেদ তলটার এই পাশে থাকবে একটা মাধ্যম, এই পাশে থাকবে একটা মাধ্যম। ভালো করে বুঝো। এই যে তল, আমি তোমাদেরকে একটু দেখাই, থামো। মনে করো এই যে আমার এখানে এক ধরনের লিকুইড আছে। এই যে দেখো, এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এর নিচে কি আছে? মনে করো এটা পানি। এর নিচে কি আছে? পানি। আর এর উপরে ধরো বাতাস। তাহলে এই যে তলটা, যে তলের নিচ থেকে পুরোটাই পানি আর উপর থেকে পুরোটাই কি? বাতাস। এই যে দাগ, এই যে তল, এই তলটাকে বলে বিভেদ তল। এই তলটাকে কি বলে? বিভেদ তল। ঠিক আছে? আচ্ছা দেখো, তো এটাকে বললাম বিভেদ তল। তো এই বিভেদ তলের এই নিচের অংশ, এই একেবারে নিচের এই অংশটুকু, এইখানে মনে করো, আমি এটাকে একটু ছোট করে আঁকি, হ্যাঁ। বিভেদ তলের এই নিচের অংশ, মনে করো এই অংশটুকু হচ্ছে পানি আছে। তো পানি আছে আর এই পাশে আছে বাতাস। তো আমি বললাম যে এই পাশটা হচ্ছে ঘন মাধ্যম। ভালো করে পড়া বুঝো। এই অংশটা ঘন মাধ্যম, আর ওপরের অংশটাকে আমি বললাম হালকা মাধ্যম। ওপরের অংশটাকে কি বললাম? হালকা মাধ্যম। এখন একটা আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে তির্যকভাবে এসে আপতিত হবে। তির্যকভাবে আসতে হবে। সোজাভাবে যদি আলোক রশ্মি লম্বভাবে যদি আসে, তাহলে যে পথে আসবে সে পথেই চলে যাবে। মনে রেখো, এই যে আলোক রশ্মিটা তির্যকভাবে এসে আপতিত হলো। আলোক রশ্মি, এটা মনে রেখো, আলোর ছবি আঁকার সময় কিন্তু তীর চিহ্ন দিতে হবে। আর আলোক রশ্মি জিনিসটা কি? আলো যে পথ ধরে চলে সেটার নামই কিন্তু আলোক রশ্মি। এটা কিন্তু আবার অনেক জায়গায় লেখা হয় ঋজু পথ ধরে চলে। যে ঋজু পথ ধরে চলে সেটাকে বলে আলোর পথ। এই পথটার নামই হচ্ছে কি? আলোক রশ্মি। খেয়াল রেখো, এই যে আলোক রশ্মিটা আসলো, মনে করো এই আলোক রশ্মিটা এসে ও বিন্দুতে আপতিত হলো। তাহলে এই রশ্মিটাকে বলবা আপতিত রশ্মি। রশ্মিটাকে কি বলবা? আপতিত রশ্মি। যে বিন্দুটায় আপতিত হয়েছে, এটা একটু সাইডে নি, হ্যাঁ, যে বিন্দুটায় আপতিত হয়েছে, এই যে বিন্দুটায়, এই বিন্দুটাকে বলবা হচ্ছে আপতন বিন্দু। যে বিন্দুটা আপতিত হয়েছে সে বিন্দুটাকে বলবা কি? আপতন বিন্দু। এখন দেখো, এই যে আপতন বিন্দুর উপরে আমরা এইভাবে একটা লম্ব টানবো। আপতন বিন্দুর উপরে আমরা এভাবে একটা লম্ব টানবো। এই যে লম্বটা আমি টেনেছি, এই লম্বটা কিন্তু আমি টেনেছি হালকা মাধ্যমে। তো মনে রেখো, যেহেতু এটাও স্বচ্ছ মাধ্যম, এটাও স্বচ্ছ মাধ্যম, তাহলে আলো এদিকে প্রবেশ করে এদিকে চলে আসবে। তো এদিকে যেহেতু আলো আসার পারমিশন আছে, তাই আমাদের অভিলম্বটা দুই পাশে থাকবে, এ পাশেও থাকবে, এ পাশেও থাকবে। মনে রেখো, তাহলে এই অভিলম্বটা হচ্ছে আমার ঘন মাধ্যমের এই লম্বটার নাম আছে, আমি নামটাকে লিখে দিই। এই লম্বটাকে বলা হয়ে থাকে অভিলম্ব। লম্বটাকে কি বলা হয়ে থাকে? অভিলম্ব। তো দেখো, এই যে অভিলম্বটা উপরেরটা, এই অভিলম্বটা হচ্ছে হালকা মাধ্যমের জন্য, আর এই অভিলম্বটা হচ্ছে ঘন মাধ্যমের জন্য। রাইট? আচ্ছা, এখন দেখো, আমরা সবাই জানি যে আলো সর্বদা সোজা পথে চলে। আলো যদি সর্বদা সোজা পথে চলে, তাহলে তো আলোক রশ্মিটা এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, যাবে না, কিন্তু ছিল বলে আমি ডট ডট দিয়েছি, গেলে আমি সোজাসুজি টানটাই দিতাম। এখন দেখো, আলো যেহেতু এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না, তাহলে আলো কোন দিকে যাবে? হয় অভিলম্ব থেকে দূরে সরবে অথবা অভিলম্বের দিকে আসবে। মাইন্ড ইট, মনে রাখবা, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আমি আবারও বলছি, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তবে প্রতিসরিত রশ্মি দেখো এভাবে না গিয়ে অভিলম্বের দিকে সরে যাবে। এদিকে গেলে অভিলম্বের দূরে, আর এদিকে হলো অভিলম্বের দিকে। আমি আবারও বলছি, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তবে প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের দিকে সরে যাবে। প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের দিকে সরে যাবে। তো এই যে রশ্মিটা, এই রশ্মিটাকে বলবা প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি, এই রশ্মিটাকে বলা হবে কি? প্রতিসরিত রশ্মি। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এ ও, আমি নাম দিলাম এন, এটার নাম দিলাম এন প্রাইম, এটার নাম দিলাম এ প্রাইম। তাহলে দেখো, এই যে এ ও আপতিত রশ্মিটা, এই এ ও আপতিত রশ্মিটা
এই অভিলম্বের সাথে এখানটা একটা কোণ তৈরি করছে। দেখো এ ও আপতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে এখানটা একটা কোণ তৈরি করেছে। এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে বলবা আপতন কোণ। কোণটাকে কি বলবা? আপতন কোণ। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আচ্ছা, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। বাবু খেয়াল করো, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। প্রতিসরিত রশ্মি আবার এই অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে এই কোণটার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। এই কোণটার নাম হচ্ছে কি? প্রতিসরণ কোণ। এটাকে আবার আর দ্বারা প্রকাশ করা হয়। এটার বলে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। আমি অনেকগুলো ইনফরমেশন এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে করে যাদের সংজ্ঞা বা যে কোনো কিছু নোট করা দরকার করে নিও। কিন্তু এটার বলে প্রতিসরণ কোণ। এখানে আরেকটা ইনফরমেশন দিই, দেখো হালকা মাধ্যম থেকে আলোকরশ্মি যখন ঘন মাধ্যমে প্রবেশ করলো, দেখো এই প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের দিকে সরে গেছে। তাই এটা মনে রেখো, হালকা মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর এর চাইতে বড় হয়। দেখো এই কোণের মান এই কোণের মান এই কোণের চাইতে অবশ্যই বেশি। এটা আপতন কোণ। আয়ের মান আর এর চাইতে, এটা আর আয়ের মান, আপতন কোণ আয়ের মান প্রতিসরণ কোণ আর এর চাইতে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই সবুজ যেই দাগটা যে পথে যাওয়ার কথা ছিল সেটার থেকে অভিলম্বের দিকে সরে গেছে। অভিলম্বের দিকে যদি সরে তাহলে কোণটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটা হচ্ছে আলোকরশ্মির হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার ছবি। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দেখাই। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেত, তাহলে আমি তোমার এই পাশটাকে এখন বলতেছি ঘন মাধ্যম, আর এই পাশটাকে বলতেছি হালকা মাধ্যম। মনোযোগ দিয়ে খেয়াল করো, এক পাশে বলতেছি ঘন মাধ্যম, এক পাশে বলছি হালকা মাধ্যম। তাহলে এখন বরাবর একই সিস্টেমে একটা আলোকরশ্মি ঘন থেকে হালকাতে এসে তির্যকভাবে কি হলো? আপতিত হলো। তাহলে এটা আপতিত রশ্মি। যে বিন্দুতে আপতিত হলো সেই বিন্দুটাকে কি বলবা বলো তো? সেই বিন্দুটাকে বলবা আপতন বিন্দু। এই আপতিত রশ্মি এবং এই যে আপতন বিন্দু, আপতন বিন্দুর উপরে যেই দাগটা দিছি, যে লম্বটা টেনেছে, এটাকে বলে অভিলম্ব। তাহলে দেখো আপতিত রশ্মি অভিলম্ব, মাঝে একটা কোণ, তার নাম কি হবে? আপতন কোণ। এখন নিয়ম অনুযায়ী আলো রশ্মিটা এই পথে সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে সোজা যাবে না। তাহলে না গিয়ে কি হবে বলো তো? না গিয়ে সামান্য বেঁকে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সে তো দেখো সে তো এই বরাবর যাচ্ছে না, তাই না? এই বরাবর যাচ্ছে না, তাহলে হয় অভিলম্বের দিকে অথবা অভিলম্ব থেকে দূরে। এখন যেহেতু ঘন থেকে হালকা মাধ্যমে আসছে, তাই আলোকরশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোকরশ্মিটা অভিলম্ব থেকে কি হয়েছে? দূরে সরে গেছে। এই যে অভিলম্ব থেকে কি হয়েছে? দূরে সরে গেছে। এখন মজার ব্যাপার দেখো তো, তাহলে এইটা প্রতিসরিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে তার নাম কি হবে? প্রতিসরণ কোণ। তাহলে দেখো ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি যদি হালকা মাধ্যমে আসে, আসার সময় অবশ্যই প্রতিসরণ কোণের মান বড় হবে না? তার মানে যেটা হবে, এখন প্রতিসরণ কোণ আর এর মান আপতন কোণ আয়ের চাইতে কি হতে হবে? বড় হতে হবে। আশা করছি সবাই পড়াটা ধরতে পেরেছ। এই যে এইখানে আলোর প্রতিসরণের এইখানে কিছু নিয়ম লেখা আছে, তোমরা এগুলো একটু পড়বা। এই যে এখানে দেওয়া আছে, দেখো একটু থামো, একটা আর একটা এই যে এখান থেকে দেখো, আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এটি অভিলম্বের দিকে সরে যায়। আবার এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর এর চাইতে বড় হয়। এরপরে কি বলছে? আলোকরশ্মি, ভাইয়া দেখো আলোকরশ্মি, এই পয়েন্টটা এখনো পড়াইনি আমি, এই পয়েন্টটা পড়াইনি, একটু দেখি, একটু থামো, এই পয়েন্টটা পড়ানো হয়েছে, এটা পড়ানো হয়েছে। দেখো এবার দেখো, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অভিলম্ব থেকে দূরে সরে যায়। হালকা থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে, আর ঘন থেকে হালকাতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে। এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা কেমন হয়? ছোট হয়। অর্থাৎ আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর এর চেয়ে কি হয়ে যায়?
ছোট হয়ে যায়। আরেকটা কথা মাথায় রেখো, যখন অভিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ, প্রতিসরণ কোণ এবং নির্গত কোণের মান শূন্য হয়। এক্ষেত্রে আপতিত রশ্মির দিক পরিবর্তন হয় না। তোমাদেরকে আমি এখনো নির্গত কোণ সম্পর্কে বলি নাই, এখন একটু বলবো। তো তোমরা সবাই একটু এদিকে খেয়াল করো, নির্গত কোণ বিষয়টা কি। দেখো, নির্গত কোণ জানার জন্য তুমি প্রথমে এরকম একটা কাঁচের ফলক নাও, মনে করো এটা একটা কাঁচ, এটা কাঁচ ফলক। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে কাঁচ, রাইট? এটা হচ্ছে কি কাঁচ, এর উপরে মনে করো আছে বায়ু, এর নিচে আছে কি বায়ু। ভালো করে খেয়াল করো, তো কাঁচ হচ্ছে বাতাসের সাপেক্ষে ঘন মাধ্যম, কাঁচ হচ্ছে বাতাসের সাপেক্ষে কেমন ধরনের মাধ্যম? ঘন মাধ্যম। তো এখন চিন্তা করো তো, সিম্পলি খুবই ঠান্ডা মাথায় হালকা করে বোঝো, মনে করো একটা আলোক রশ্মি বরাবর এসে আপতিত হলো। তা আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে, তো ভালো কথা, আপতিত হয়েছে। আপতিত রশ্মি এখানে একটা অভিলম্ব টেনে দিলাম, তাহলে আপতিত রশ্মি এই যে অভিলম্ব এখানে একটা কোণ তৈরি করছে, কোণটার নাম কি হবে? আপতন কোণ আই। তাহলে আলোক রশ্মি আসতেছে বায়ু থেকে কোথায়? কাঁচে না, আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে আসছে, তার মানে কি হালকা মাধ্যম থেকে কোথায় আসতেছে? ঘন মাধ্যমে। হালকা মাধ্যম থেকে কোথায় আসছে? ঘন মাধ্যমে। আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে আসে, মনোযোগ, আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে আসে তাহলে সেই রশ্মিটা নিশ্চিত রূপে অভিলম্বের দিকে সরে যাবে, সেই রশ্মিটা নিশ্চিত রূপে অভিলম্বের দিকে সরে যাবে। আমি আবারও বলছি, আলোক রশ্মির হালকা মাধ্যম থেকে, বায়ু হচ্ছে হালকা, কাঁচ হচ্ছে ঘন। আবার একটা কথা মনে রেখো, কাঁচ আর হীরক মাধ্যম যদি বলে তাহলে হীরক হবে হচ্ছে ঘন, কাঁচ হবে হচ্ছে হালকা। ওকে, এখন দেখো তো আলোক রশ্মি বায়ু থেকে কোথায় ঢুকতেছে? কাঁচে, তার মানে হচ্ছে কাঁচ হচ্ছে ঘন আর বায়ু হচ্ছে কি হালকা। তাহলে হালকা থেকে ঘন মাধ্যম, হালকা থেকে ঘন মাধ্যমে আসলে অভিলম্বের দিকে সরে যায়। তো অভিলম্বের দিকে সরে গেলে এটা কি কোণ? ভালো করে দেখো, এটা কি প্রতিসরণ কোণ। আর তাহলে এখন প্রতিসরণ কোণের মান কমে গেল আপতন কোণের চাইতে, রাইট? প্রতিসরণ কোণের মান কম, আপতন কোণের মান কি বেশি। ধরো যে, ধরো বোঝানোর জন্য বলছি, ধরো যে এখানে 5 ডিগ্রি কোণ কমে গেছে, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ 5 ডিগ্রি কমে গেছে। আচ্ছা, এখন এটা তো কাঁচ, কাঁচের মধ্যে তোমার কি মনে হয় আলোটা একেবারে এখানে এসে ব্লক হয়ে যাবে? নো, আলোটা ব্লক হবে না, আলোটা আবার সামনের দিকে আস্তে 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 আগাইতে থাকবে, আগাইতে। এখানে দেখো, এই যে দেখো এখানে যখন আলোটা আসছে, তাহলে দেখো তো ভালো করে, এ পাশে আছে বাতাস, এটা কাঁচ, তাহলে এইটা কি এই মাধ্যমের জন্য বিভেদ তল না? এটা এই মাধ্যমের জন্য কি বিভেদ তল না? 100% বিভেদ তল। এ পাশে আছে বাতাস, এ পাশে আছে কাঁচ, তাহলে এটা বিভেদ তল। সেম অ্যাজ এই পাশে আছে কাঁচ আর এই পাশে আছে কি বাতাস, তাহলে এইটা কি? এটাও কিন্তু বিভেদ তল। তাহলে এটা হচ্ছে কাঁচ আর বাতাসের বিভেদ তল, এটা বাতাস আর কাঁচের বিভেদ তল, মানে হালকা থেকে ঘন, এবার হচ্ছে ঘন থেকে কি হালকা। আচ্ছা, তাহলে এখন এই প্রতিসরিত রশ্মিটাই আপতিত রশ্মি হিসাবে কাজ করতেছে। এখন আমি যদি এই আপতন বিন্দুর ওপরে এইখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এটা হবে কি অভিলম্ব। এখন দেখো তো এইটা আপতন কোণ কিনা, এটা আপতন কোণ কিনা? 100% আপতন কোণ। মনোযোগ দিয়ে দেখো, এই কোণের যে মান, এই প্রতিসরণ কোণের যে মান, এখানে আপতন কোণের মানও সেটাই হবে। কেন হবে? কারণ আমরা একান্তর কোণ পড়ছি, এটার মান যদি 10 ডিগ্রি হয় এটার মানও 10 ডিগ্রি হবে। তার মানে এখানে যেটা আমার প্রতিসরণ কোণ, রাইট, এইখানে আমার যেটা কি প্রতিসরণ কোণ, সেটাই এখানে এসে কি হয়ে যাবে? আপতন কোণ। দেখো, আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে আসছে, ঘন থেকে হালকা মাধ্যমে আসলে তো ঘন থেকে হালকা মাধ্যমে আসলে আলোক রশ্মি অবশ্যই বিভেদ তল থেকে দূরে সরে যাবে, বিভেদ তল থেকে দূরে সরে যাবে। এই যে বিভেদ তল থেকে দূরে সরে গেল, তাহলে এখানে একটা কোণ পাওয়া গেল না? অবশ্যই কোণ পাওয়া গেল। তাহলে এই কোণটা নিশ্চিত রূপে এই কোণের চাইতে বড়। ভালো করে বুঝো, এখানে যে 5 ডিগ্রি সরে গেছিল, এখানে আবার মানে অভিলম্বের দিকে, এখানে আবার অভিলম্বের থেকে দূরে সেই 5 ডিগ্রি কোণ আবার সরে গেছে। অর্থাৎ এই যে কোণ আর এইখানে যে কোণ, এই দুটা কোণ হবে সমান, এবং এই কোণটাকেই বলে হচ্ছে নির্গত কোণ। যারা আমার ক্লাস করেছো সরাসরি অফলাইনে, আমি কিন্তু এগুলোকে মান বসিয়ে শিখিয়েছি তোমাদেরকে, রাইট, যে এটা এত ডিগ্রি, এটা এত ডিগ্রি, এভাবে শিখিয়েছি। দেখো, তো আমাদের টেক্সট বইতে দেখো এই সিমিলার এই ছবিটা এখানে দেওয়া হয়েছে, এই যে এই ছবিটায়, এটাকে বলছে নির্গত কোণ। তাহলে আমি তোমাদেরকে একটু বলি, মান দিয়ে বলি, মনে করো এইটা হলো 30 ডিগ্রি, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। কেন? কারণ এই কোণটা যখন এখানে আসছে তখন সামান্য কমে গেছে,
এই মানটাই আবার এখানে আসছে, এই মানটা এখানে আসছে, এই প্রতিসরণটা এখানে কি আপতন হিসাবে আসছে। এই ভালো করে দেখো, এই আপতন কোণ আবার এই পাশে যখন প্রতিসরণের সাপেক্ষে, তখন এটার মানটা আবার কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কেন? কারণ হালকা থেকে ঘনতে আসলে অবিলম্বের দিকে সরে গেছিল, ঘন থেকে হালকাতে এসে অবিলম্ব থেকে অতটুকুই আবার কি দূরে, যতটুকু দিকে আসছিল ততটুকুই দূরে সরে যে জিনিসটাকে ব্যালেন্স করেছে। আশা করছি আর সমস্যা হওয়ার কথা না। এই যে এই পয়েন্টটাই এখানে লেখা আছে, এই যে আলোকরশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হওয়ার পর একই মাধ্যমে নির্গত হলে আপতন কোণ এবং নির্গমন কোণ এই দুইটার মান কি হয়ে যায়, সমান। আশা করছি পড়াগুলো বুঝতে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে এই ছবিগুলো সিম্পল ছবি, আরামে পারবা। দেখো, মনে করি এখানে একটা পয়সা আছে। এখন এই পয়সা থেকে আলো পানি থেকে বাতাসে যাচ্ছে, মানে ঘন থেকে হালকাতে যাচ্ছে। পানি থেকে বাতাসে যাচ্ছে মানে কি, ঘন থেকে হালকাতে যাচ্ছে। তো আলো যখন ঘন থেকে হালকাতে যাচ্ছে, এটা বিভেদ তল না? বিভেদ তল। এই বিভেদ তলের উপরে আমি একটা লম্ব টানি, এটা কি অভিলম্ব না? অভিলম্ব। তাহলে আলোক রশ্মি, দেখো তো, সরি, আলোক রশ্মি আরেকবার প্লিজ এটা বিভেদ তল, এটা আপতিত রশ্মি, আর এটা হচ্ছে কি অভিলম্ব। তার আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেল। এখন আমার চোখে তো এই আলোক রশ্মি আসছে না, আমার চোখে আসছে এই রশ্মিটা, আমার চোখে আসতেছে এই রশ্মিটা। তো এইটাকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আমার কাছে তো মনেই হবে পয়সাটা এখানে আছে, আমার কাছে মনেই হবে পয়সাটা এই জায়গায় আছে। এই জন্য আমরা পয়সাটাকে উপরে দেখি, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে চলে আসো এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এটা একটু বুঝাই দেই, আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা একটু বুঝাই দেই। বিষয়টা কেমন, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। দেখো তো, এই পাশে ধরো আমার আছে বায়ু মাধ্যম মানে হালকা মাধ্যম, আর এই পাশে আছে পানি মাধ্যম মানে ঘন মাধ্যম। এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এখন এই বিভেদ তলের উপরে অঙ্কিত লম্ব, যদিও আগে আপতিত রশ্মিটা দেওয়া উচিত ছিল, যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো, ধরেই ফেলেছো, এটাকে বলে হচ্ছে অভিলম্ব, রাইট? আমি করলাম কি, এই বরাবর একটা রশ্মি আপতিত করলাম, এটা আপতিত রশ্মি, তাহলে এই কোণটার নাম কি, আপতন কোণ। তাহলে এখন ঘন থেকে হালকায় যাচ্ছে, ঘন থেকে হালকাতে গেলে রশ্মিটা কি হবে বলো দেখি, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। রশ্মিটা কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে, মনে করি এটা এ, এটা ও বিন্দু, এটা এ প্রাইম। তাহলে দেখো তো, আপতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মান বেশি হয়ে গেছে না? অবশ্যই বেশি হয়ে গেছে। এখন ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। এখন মনে করো আমি আর একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত করলাম। এখন আমি এই কোণকে যত বড় করব, ভালো মনোযোগ, আপতন কোণকে যত বড় করব প্রতিসরণ কোণ তত বাড়বে না? তাই তো হওয়ার কথা। কারণ আপতন কোণের চাইতে, আমি আবার বলছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল থেকে দূরে, তাই আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি হয়। তাহলে আমার আপতন কোণ এখানে যা হবে, প্রতিসরণ কোণ তার চেয়ে বেশি। তাহলে আপতন কোণ যদি আরো বেশি হয়, প্রতিসরণ কোণ আরো বেশি হবে। আপতন কোণ যদি আরো বেশি হয়, প্রতিসরণ কোণ আরো বেশি হবে। এখন মনে করো আপতন কোণ এই পরিমাণ হয়েছে, তখন দেখা যাচ্ছে প্রতিসরিত রশ্মিটা, দেখো হ্যাঁ, এখান থেকে বাঁকতে এরকম করে বাঁকতে প্রতিসরিত রশ্মিটা দেখা যাচ্ছে এরকম বাঁকতে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে। মানে এই রশ্মিটা এরকম, এটা যত বাড়ছে এটাও তত সরছে, এটা যত বাড়ছে কোণ এটাও তত সরতে একটা সময় দেখা যাচ্ছে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে। তাহলে এবার বলো তো, প্রতিসরণ কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের এই মানটার জন্য, আমি আবারও বলছি, আপতন কোণের এই মানটার জন্য প্রতিসরণ কোণের মান কত হলো? 90 ডিগ্রি। তাই এই আপতন কোণটাকে বলে থেটা সি। হোয়াট ইজ থেটা সি? ক্রান্তি কোণ বা সংকট কোণ। ভালো মনোযোগ দিয়ে দেখো, মানে এর আগে যত আলোক রশ্মি আসবে সব আস্তে আস্তে বাড়বে, এইখানে এসে দেখা যাচ্ছে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে গেল।
বিভেদ তল ঘেঁষে চলে যাওয়ার জন্য প্রতিসরণ কোণের মান কত হলো 90 ডিগ্রি। তার মানে আপতন কোণের এই মানটার জন্য প্রতিসরণ কোণের মান হয়েছে কত 90 ডিগ্রি। তাই এই আপতন কোণকে বলে সংকট কোণ বা ক্রান্তি কোণ। এইবার দেখো, এইবার আমি যদি আর একটা আলোক রশ্মিকে এই সংকট কোণের চেয়েও বেশি কোণে পাঠাই, এখন মনে করো দেখো তো এবার আপতন কোণটা কত বড়, বড়, সংকট কোণের চেয়েও বেশি। তাহলে এখন রশ্মি তো এতদূর চলে এসছে, তাহলে কোণ এদিকে বড় হলে এদিকে কি আরো বাড়বে না? এখন মজার ব্যাপারটা কি হবে জানো, আলোক রশ্মি এই বরাবর চলে আসবে, নিচে নেমে গেছে তো এত দূর এসছে, এটা আরো বড় হয়েছে, তাহলে এটা ঠাস করে নিচে নামবে। এই যে মাধ্যম থেকে গেছে সেই মাধ্যমেই ফিরে আসছে, তাই এটার নাম হচ্ছে প্রতিফলন। যেহেতু এটা পানি মাধ্যমের অভ্যন্তরে ঘটে তাই এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে আরেকটা তথ্য দিই, এই যে রশ্মিটা, এই রশ্মিটার জন্য এখন অভিলম্ব কিন্তু এইটা হবে না, এর জন্য অভিলম্ব হবে এইটা। কেন? কারণ এই আলোক রশ্মিটা কোন মাধ্যমে আছে? পানি মাধ্যমে আছে। তাহলে যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের অভিলম্ব হিসাব হবে। আবারও বলছি, আলোক রশ্মিটা কোথায় আছে? পানি মাধ্যমে, তাহলে অভিলম্বটাও ব্যবহার হবে কার? পানি মাধ্যমের। এবং আরেকটা কথা মাথায় রেখো, এই পাশের কোণ আর এই পাশের কোণ, এই দুইটা কোণ আবার সমান হবে, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ আবার সমান হয়। যারা বুঝো নাই ক্লাস আবার চালাই দেখো। তাহলে ভালো করে দেখো, আলোক রশ্মি যদি সংকট কোণের সমানে আপতিত হয় তাহলে ওই পাশে অর্থাৎ প্রতিসরণ কোণের মান পাবা 90 ডিগ্রি, আর আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করছি ক্লাসটা ধরতে পারবা। আমি কিন্তু তোমাদেরকে এগুলো ডিটেল পড়াচ্ছি না, জাস্ট তোমরা যেন পরীক্ষায় পারো এবং বইটা থেকে কি কি ইনফরমেশন আসে এই জন্য আমি বইটা দাগিয়ে দিচ্ছি। এই যে এক্ষেত্রে ওই আপতন কোণকে আমরা কি বলি? সংকট কোণ। এই ছবিটা শিখবা এবং এটা পড়বা, কেমন? আচ্ছা, আরো দেখো, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এই যে অপটিক্যাল ফাইবার, খুব ভালো করে পড়বা। অপটিক্যাল ফাইবারের মধ্যে কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, মানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু, চুলের মতো নমনীয়, এর মধ্যে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবারটা এরকম মনে করো, হ্যাঁ, এরকম ঢেউ ঢেউ ঢেউ। এখানে আলোক রশ্মি ধরো এই পাশ থেকে প্রবেশ করলো, আলোক রশ্মি ধরো এইভাবে প্রবেশ করলো, এই জায়গাটায় আপতিত হলো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, 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 এখান থেকে বাইরে যাবে। এইভাবে আলোক রশ্মি বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাইতে কোথায় আসবে বলো দেখি? বাইরে চলে যাবে। এটার নাম অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার খুব গুরুত্বপূর্ণ কিছু কাজে ব্যবহার হয়ে থাকে, এগুলো অবশ্যই পড়বে। এরপর আসো বিবর্ধক বা ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসে অবশ্যই এই শব্দগুলো ভালো করে শিখবে। নিকট বিন্দু, আমাদের চোখের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, মনে রেখো। তারপরে এখান থেকে ফোকাস দূরত্ব কাকে বলে এই জিনিসপাতিগুলো পড়বে। উত্তল লেন্স সম্পর্কে পড়বে। তারপরে হচ্ছে এই যে ফোকাস বিন্দু কাকে বলে, কেমন, এই জিনিসপাতিগুলো অবশ্যই সুন্দর করে পড়বে। আচ্ছা, আর এখানে আরেকটা শব্দ আছে, এটা তোমরা একটু পড়বে কিন্তু নিজ দায়িত্বে, সেটা হচ্ছে বীক্ষণ কোণ। এই যে বীক্ষণ কোণ, বীক্ষণ কোণ মানে হচ্ছে এই যে আমাদের চোখে কোনো বস্তু দেখি, বস্তু থেকে যখন আলো এসে আমাদের চোখের এই যে মধ্যবিন্দু এইভাবে যখন পড়ে, এখানে যে কোণটা হয় সেটার নাম বীক্ষণ কোণ। ঠিক আছে, এই বীক্ষণ কোণের কারণেই কিন্তু আমরা তোমার বড় বস্তুকে ছোটও দেখি, আবার ছোট বস্তুকে বড়, মানে বড় বস্তুকে ছোট বা বড় বস্তুকে বড় দেখি। আমি তোমাকে একটু বুঝাই দিই। মনে করো এটা আমার চোখ, এটা ধরো আমার চোখ, তো এইখানে একটা ছোট্ট একটা বস্তু আছে, জাস্ট একটু বুঝাই দিই। ছোট্ট একটা বস্তু আছে, দেখো, এই বস্তু থেকে আলো, বস্তুর প্রান্তবিন্দু ওপরেরটা, বস্তুর প্রান্তবিন্দু নিচেরটা, এই আমাদের কাছে আলো এসে পড়লো, আমরা বস্তুটা দেখলাম, এতটুকু দেখলাম। মনে করো একটা ফুটবল দেখলাম, এখন ফুটবলটাকে আমাদের ফুটবলের সাইজেরই দেখতে পেলাম। এখন মনে করো আমরা সূর্যের দিকে তাকাইছি, সূর্যের দিকে। সূর্য তো আমাদের থেকে অনেক দূরে আছে, কিন্তু সূর্য অনেক বড় না, অনেক দূরে আছে, পাশাপাশি অনেক বড়, কিন্তু আমরা সূর্যকেও না ওই ফুটবলের সাইজেরই দেখি। কেন দেখো জানো? এই যে দেখো, এর কারণ এটা,
এই যে সূর্য থেকেও আলো আমাদের চোখে এসে পড়ছে। সূর্য থেকে কথার কথা বলছি, মানে সূর্য উদাহরণস্বরূপ বললাম। এখন দেখো তো, এই বস্তুর জন্য আমাদের যে বীক্ষণ কোণ ছিল, এই সূর্যের জন্য বীক্ষণ কোণ কি তাই হচ্ছে, একই সমান হচ্ছে। খেয়াল করে দেখো, অলমোস্ট একই সমান। এই জন্য আমরা এই ফুটবলও যা দেখি সূর্যেরও তাই দেখি। বা মনে করো যে দূরে একটা বড় গাছ আছে, সেই গাছকে আমরা একটুকু দেখি, কাছের একটা বস্তুকে একটুকু দেখি। আশা করছি বুঝতে পারি। এখন মনে করো তুমি বলবা যে ভাইয়া আমার চোখের সামনে যদি একটা বিশাল সাইজের বস্তু চলে আসে, তোমার চোখের সামনে যদি একটা বিশাল বস্তু চলে, মানে এরকম একটা বড় বস্তু চলে আসছে, জানো তখন তোমার কি পরিণতি হবে? বস্তুটাকে বিশাল আকৃতির দেখবা, মানে এরকম হবে। এই যে এই যে দেখো বীক্ষণ কোণ বিশাল বড় হয়ে গেছে। এই যে দেখো বীক্ষণ কোণ এত বড় হয়ে গেছে, বস্তুকে বিশাল বড় দেখবে। এই বিষয়টা কেমন? তুমি দূর থেকে আমাকে দেখতে পাচ্ছ, এটা মনে করো আমি, তুমি দূর থেকে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ। কিন্তু তুমি এসে যদি আমার এই পেটের কাছে দাঁড়াও, তাকাও, তুমি কি দেখতে পাও? আমার এতটুকু নীল অংশ দেখতে পাও। কেন? কারণ তোমার বীক্ষণ কোণ বিশাল হয়ে গেছে। এটা তোমার টেক্সট বইতেও লেখা আছে যে কই গেল কই গেল কই গেল, এই যে বীক্ষণ কোণ, চোখের বীক্ষণ কোণও তত বড় হবে, প্রতিবিম্বটিকেও কি দেখা যাবে? বড় দেখা যাবে। আশা করছি এই জিনিসপাতিগুলো বুঝবা, পড়বা। মানুষের চোখ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো একেবারে কোনো সন্দেহ ছাড়া এগুলো একেবারে সুন্দর করে পড়ে নিবা, মুখস্থ টুখস্থ করে রেডি করে নিবা। এরপরে চলে আসো আমাদের ক্যামেরা। ক্যামেরা, এই যে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো পড়বা। ক্যামেরা সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, পাশাপাশি এখান থেকে না এই যে আলোক সম্পাদ বিষয়টা একটু পড়ো। এই যে এইটা একটু ভালো করে পড়ো। এবং এখানে ওই নেগেটিভ এবং পজিটিভ ছবি সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, এই যে নেগেটিভ ছবি পজিটিভ ছবি সম্পর্কে, এগুলো অবশ্যই পড়বা। আমি অফলাইনে এগুলো বুঝিয়ে দিয়েছি, এখানে ডিটেলে গেলাম না। এখানে অবশ্যই জিনিসপাতিগুলো পড়বা। পাশাপাশি এখানে ক্যামেরা এবং চোখের মধ্যে তুলনা আছে, এগুলো অবশ্যই পড়তে হবে। তো এই ছিল এই চ্যাপ্টারের ওভারঅল মানে বই দাগানো। তো বই থেকে এই ছোটখাটো জিনিসগুলো, সংজ্ঞাগুলো কাকে বলে, তার পাশাপাশি যেগুলো বোর্ডে ব্যাখ্যা করে বুঝাই দিলাম, এগুলো পড়ো। আশা করছি তোমার উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।